ধন্যবাদ আপনাদের। সকালে আজকে পুলওয়ামা নয় 2019-এর কথা আমরা ভুলছি না, সেই সময় আমরা আন্দোলন করেছি। রিসেন্ট পাহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, সেই হামলায় আমাদের দেশের 26 জন নাগরিক শহীদ হয়েছে এবং হামলার জবাব দিতে গিয়ে আমাদের এক বীর সেনাও শহীদ হয়েছে। তাদের স্মরণে সকাল থেকে রক্তদান শিবির হয়েছে, বিকালে একটা প্রতিবাদ সভা হচ্ছে। রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন, বাপ ভাই মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন গুণীজন যারা, এবং সাথে সাথে এই যে মাদারপাড়া মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে যারা আমাদের পক্ষ থেকে কন্টেস্ট করছেন, যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধু সহ প্রশাসনের কর্মকর্তা, যাদের সহযোগিতাতে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে হচ্ছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গতকাল ঠিক এই টাইমে আমি মাইক ধরেছিলাম হরিণঘাটার একটি জনসভায়। সেই জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম 14 দিন পার হতে চলেছে, আর সহ্য করা যাচ্ছে না। দেশের সরকার কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, ডিফেন্স মিনিস্টার কি করছে, 56 ইঞ্চির ছাতিওয়ালা কি করছে। আমাদের সেনারা রেডি আছে, একবার সেনাদের সুযোগ দিক, যোগ্য জবাব দিয়ে আসবে। গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি 1:30টার দিকে আমাদের সেনাদের হুকুম পেয়েছে, সেনারা আদেশ পেয়েছে 25 থেকে 30 মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল সেই সমস্ত জঙ্গি গুলো এবং জঙ্গির ঘাঁটিগুলো একাধিক ধ্বংস করে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখকে উপড়ে নেওয়ার জন্য। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যথাসময়ে ব্যবহার করেনি। কেন আজ 14 দিন পরে হলো, এটা নিয়েও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। সময় কথা বলবে, কিন্তু আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার এই 3 বিভাগের সেনাকে, এয়ারফোর্সকে, নেভিকে, ইন্ডিয়ান আর্মি, এই 3 বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে, যে আক্রমণ চালিয়েছে, আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি। যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপরে আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো, তাদের উপরে আক্রমণ হয়েছে। আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পার্টির স্ট্যান্ড এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছে আগামী দিনে পাকিস্তানের জমিনে কোন ধরনের ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় সেটাও পাকিস্তান সরকারকে দেশের সরকারের মাধ্যমে জানাতে হবে। বারবার এই ধরনের অরাজকতা হচ্ছে, নাকি বর্ডার পাড়িয়ে চলে আসছে, এসে আমাদের নিরীহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে। তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে, যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে। যে কথা আমাদের ভুলে গেলে চলবে না, বর্ডার থেকে 300 কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছেন তারা চেক করে, তারপরেও কিভাবে বর্ডার থেকে 300 কিলোমিটার পার করে এসে আমাদের নিরীহ 26 জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল, এর তদন্ত হওয়া দরকার নেই ভাই? কাদের গাফিলতি আছে, কারা ছেড়েছে? আপনার কাশ্মীরের মতো জায়গাতে 10 মিটার, 20 মিটার, 15 মিটার ছাড়া ছাড়া যেখানে সেনা থাকে ওখানে প্রায় 12 থেকে 14,000 মানুষ ছিল, তাহলে ওখানে কেন সেনা ছিল না? এর জবাবটা আমাদেরকে জানতে হবে না? যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে দেশ,
দেশের আর্মিদেরকে আমরা সাপোর্ট করছি, দেশের পাশে আমরা থাকব, সাথে সাথে দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরাও প্রশ্ন তুলব। এর উত্তরগুলো দেশ যারা চালাচ্ছে তাদেরকে দিতে হবে। কাদের ষড়যন্ত্র ছিল? ওখানে 2 ঘন্টা পরে কেন সেনা গেল? আমাদের নাগরিকদের ওখানে যারা হত্যা করলো তাদেরকে খুঁজে বার করা কেন হচ্ছে না, সেটাও আমাদেরকে জানাতে হবে। কি ভাই, সহমত তো নাকি? না হলে বলবে 9টা জায়গায় গুড়িয়ে দিয়েছি, তোমরা ভুলে যাও। আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব দিতে কে? আমাদের প্রশ্ন করতে হবে। যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে, প্রায় 8 থেকে 12 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী যে স্টেটে আছে, পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এত বাহিনী নাই যেখানে কাশ্মীরে আছে। সেখানে এত বড় ঘটনা ঘটালো, পার্কের মধ্যে ঢুকে দরজা দিয়ে গেট লক করে ধর্ম দেখে দেখে নাকি গুলি করলো, আবার তারা গায়েব হয়ে গেল। সেই সময় আমাদের ওখানে যারা ডিউটিরত ছিল তারা কোথায় ছিল? তারপরে শুধু নয়, গুলি খেয়ে অনেকে বেঁচে ছিলেন, কিন্তু দুর্ভাগ্য প্রায় 2 ঘন্টা পরে সেনা এসে তাদেরকে রেস্কিউ করেছে। এই 2 ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে। তাহলে প্রশ্ন উঠবে না 2 ঘন্টা পরে কেন সেনা আসলো? সেনার কাছে খবর নিশ্চিতভাবে যায়নি, বা সেনাকে কেউ আটকে দিয়েছে? এটাও তদন্ত সাপেক্ষ, এইটাও তদন্ত হওয়া দরকার। আমরা যেমন আজকে সকাল থেকে, গত রাত থেকেই আমাদের সেনাদেরকে নিয়ে আমাদের বুক চওড়া হচ্ছে, ঠিক একই ভাবে আমার এক ভাই ঝন্টু আলী শেখকেও তিনি লড়াই করতে গিয়ে এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে। কিন্তু ওইখানে জঙ্গি কারা আছে বা কি করে জঙ্গিটা আসলো সেটাও আমাদেরকে খুঁজে বার করতে হবে। বার করার দায়িত্ব কার? সরকারের। আর জানাবার দায়িত্ব সরকারের, আর জানবো আমরা নাগরিক। এটা ভুলে গেলে চলবে না। কাশ্মীরে যে বর্বরোচিত হামলা হয়েছে, এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, আপনাদের এখানেও ঢোলাতে হচ্ছে, এবং সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে আমরা আজকে কত রক্তদান হয়েছে? 204 জন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছেন। সাথে সাথে এটা আপনাদের বলে রাখি, মায়েরা হেভি সংখ্যায় এসে এখানে এসেছেন। আপনাদের বলি যে গত রাত্রে পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্রাইক চালিয়েছে, যে লড়াই হয়েছে, এই লড়াইয়ের নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন কিন্তু আপনাদের মহিলা সমাজ থেকে এসেছিল। কর্নেল সুফিয়া কুরেশি এবং আপনার ভূমিকা সিং, উনি হচ্ছেন উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং। আপনাদের মহিলা সমাজ থেকে উঠে এসেছে। ভাইকে দাদাকে খুন করেছে, বদলা দিদিরা বোনেরা নিয়েছে। আর যারা এই খুনটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে গিয়েছিলেন তাদেরকে আর্মিরা একটা বকলমে সবকের চড় দিয়েছে। কি সবক, কি পাঠ দিয়েছে? দেশ যখন বিপদে, দেশের যখন প্রশ্ন আসবে, তখন ধর্ম, জাত, লিঙ্গের ব্যাপার হয় না। কারণ করলেন সুফিয়া কুরেশি, তার ধর্ম আমরা যেমন দেখি না, ঠিক একই ভাবে আমাদের পাশের বাড়ির লোক সমীর গুহকে যারা খুন করেছে তাদেরও ধর্ম আমরা দেখি না। একটাই তাদেরকে বুঝি, যারা বন্দুক নিয়ে এসে আমার 27টা ভাইকে খুন করেছে তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে দেশ লড়াই করবে। এবং এই লড়াই করতে গিয়ে যেমন কুরেশি বোন আমার সামনে থাকবে, আমার সিং পরিবারের বোনও সামনে থাকবে। এটা আমাদের বিউটি। এটাকেই বিজেপি ধ্বংস করতে চাইছে, আর তার লালন পালন আমাদের রাজ্যে হচ্ছে। এটা উদাহরণ দিচ্ছে আপনাদের, বাস্তব উদাহরণ দিচ্ছি। কদিন আগে দেখছিলেন না এই পেহেলগাঁওয়ে অ্যাটাককে নিয়ে মুসলিম সবজিওয়ালাকে যে জিজ্ঞাসা করছে, মুসলিম চায়ের দোকানদারকে, মুসলিম ফল বিক্রেতাকে, ভিন্ন রাজ্যে দেখছিলাম। আর দেখতে দেখতে হাওড়া ডিস্ট্রিক্টে, হাওড়া সদরে এক
সন্ত্রাসী আমি মনে করি তাকে, তার বাইরে কিছু নয়। এক সন্ত্রাসী, এক সমাজ বিরোধী। পশ্চিম বাংলাতে যেখানে নাকি মমতা ব্যানার্জির শাসন চলছে, এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি নাকি লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে, তার শাসন আমলে আমাদের পশ্চিম বাংলায় হাওড়া জেলাতে, হাওড়া জেলার শহরে সদরে, সেখানে এক ছেলে, দুজন, এক ছেলে না, ওর সাথে একটা টিম ছিল। যে ভিডিও করছে সেও তো সমান অপরাধী ভাই, যে ভিডিও করছে তো সমান অপরাধী। সে দুজন শ্রমিককে তার জোর করে এক পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নেওয়ার জন্য ফোর্স করেছে, তারপরে অ্যাটাক করেছে। পুলিশ কি সুমোটো করেছে? পুলিশ সুমোটো করেনি, মামলাও হয়নি। তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া কর্পোরেশনের যারা দায়িত্বশীল লিডার, তাদের নজরে আসে, যাদেরকে হুমকি দিল, যাদেরকে মারধর করলো, তাদেরকে খুঁজে বার করে মেডিকেল করিয়ে থানায় এফআইআর করতে নিয়ে গিয়েছিল। এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের গোসা হয়েছে। কেন আইএসএফ এর লিডার ওকে থানায় নিয়ে আসলো? সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেছে। এবার আপনারা বুঝুন কেন আমাদের এখানে ওই কি থানার আইসি না কে, হ্যাঁ, এই ঢোলা থানার আইসি কেন চমকাচ্ছে? কেন চমকাচ্ছে বুঝতে পেরেছেন তো? আমি এখানে বলে যাচ্ছি, ঢোলা থানার আইসি তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে পুলিশ, ঢোলা থানার আইসির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে বলছি, কালকে আমার প্রোগ্রাম কোথায় হবে? দেগঙ্গাতে। ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো, যাও। আগামীকাল প্রোগ্রাম কোথায় হবে? কোথায় হবে? দেগঙ্গাতে হবে। দম থাকলে প্রোগ্রাম বন্ধ করতে বলো, নওশাদ সিদ্দিকী ওখানে যাবে। আমার অধিকার, দলিতের অধিকার, আদিবাসীর অধিকার, মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। অধিকার সুনিশ্চিতের লড়াই নেমেছি, সংবিধানের উপরে আঘাত আসছে, সংবিধানকে বাঁচাবার জন্য নেমেছি। কোন চটে চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না। আর একটা কথা বলে রাখছি, অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু যে পুলিশ যদি মনে করে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে নেবে, মনে রাখবেন কত থানার আইসিরা কলকাতা হাইকোর্টে গিয়ে আইএসএফ এর মামলাটা ঝুলছে, একটু তাকেও বলবো জেনে নেবেন। মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে, বাঁচাতে পারে, কিন্তু মামলা ভাই আমরা তুলবো না। আজ নয় কাল কি করবে, একটু ঢিলে করাচ্ছে, করুক। বর্ষি আমরা কিন্তু গীতে দিয়েছি ভাই, তুই বলছি, বুঝতে পেরেছেন তো? আমাদের আবু সিদ্দিককে খুন করেছে, মনে আছে তো? আপনারা ভুলে গেছেন কি জানি না, আমি ভুলিনি। বর্ষি গীতে দিয়েছি ভাই। বড় মাছ তো এখন খেলছে, খেলুক। আমাদের হাতে তো এ আছে, কি বলে, হুইলের। আমার হাতে তো হুইল, মানে আমাদের হাতে তো হুইল। বড় মাছ এখন এদিক সেদিক খেলছে, বড় পুকুর, খেলো। তোমাকে বর্ষি আমরা গীতে রেখে দিয়েছি, তুমি যখন যত ইচ্ছা খেলে নাও, দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলবো, এটা মাথায় রেখো। তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো, আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন, আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে। কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, প্রশাসন বলতে পারে, ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে, সমবয়সী হলে, ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয়। অবশ্যই সেটা সাজেস্ট করতে পারে, অবশ্যই সেটা বলতে পারে, কিন্তু প্রোগ্রাম করব, ধমকাবো, চমকাবো, ও তো আপনার ধমকানো চমকানো রেখে দেন। যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি প্রোগ্রাম করব আমি। সরকার বলে দিয়েছে আমি ঘুমাবো নাকি? সরকারটা কে? কে? মমতা ব্যানার্জি? আপনার মনে হয় মমতা ব্যানার্জি কথা ভরসা করা যেতে পারে? 2021 সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো, 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছে। প্রমাণ দেখো, পয়েন্ট দেখতে পেয়েছো? 26,000-এর মধ্যে সবাই কি চোর নাকি? সবাই কি চাকরি চোর? টাকা দিয়ে চাকরি করছে? অনেক মেধাযুক্ত আছে। দুর্ভাগ্য, ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ডুববো কেন, আমি পুরো নৌকা সমেত ডুবাবো করেছে। তো এর কথা ভরসা করা যায়? আপনি বলুন, মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি এ লাগু হতে দেব না, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু এবার বলুন আটকাবেন কি করে? আমি একে বললাম
তাজ আমি তোমার প্রোগ্রামে যাব, প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো, আবার ড্রাইভার লাগবে তো, গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো। আমি বললাম তুমি চিন্তা করোনি তাজ, আমি পৌঁছে যাব। এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না, গাড়িতে তেল নাই, গাড়ি নাই, চলে আসা যাবে? তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে। রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ড গুলো আছে, যে জায়গাগুলো হচ্ছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে। সুপ্রিম কোর্টে মামলাটা আরো বেশি শক্তিশালী হবে। তাহলে কি করতে হবে, বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে যে এই মর্মে, সহজ ভাবে বলছি, এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না, টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক, এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে। তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হোক? মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার, তাকে খুন মানে অ্যারেস্ট করতো না। নাসির খানের অপরাধ কি? যারা আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে। মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে, একটার বিরুদ্ধে এফআইআর করেনি। যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক, আইএসএফ করতে শুরু করছে, তখন আইএসএফ এর লিডারকে আটকাচ্ছে। মানে বুঝতে পারছেন, মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসবে, আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে, আবার ক্ষমতায় থাকবে, চুরি করবে, এই কাজ। এবার আপনারা বুঝুন আমরা কোন